সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানমালা এখন আপনারা দেখবেন বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্র। গ্রন্থনা উপস্থাপনায় ড আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খলিলুর রহমান। দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের চালচিত্র প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করবার জন্য। আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপন করে থাকি ঐতিহ্যবাহী পেশার মানুষ, পেশার শিল্পের সেকাল একাল ও তার ভবিষ্যৎ সম্ভাবনার কথা। আমরা এই পর্বে উপস্থাপন করছি রংপুর অঞ্চলের নীল চাষ তথা নীল শিল্প। আমরা জানি অতীতকালে আমাদের এই বাংলাদেশে নীল চাষের একটা গৌরব রয়েছে। নীল চাষ হতো সেই সুপ্রাচীন কাল থেকেই। আমরা সম্রাট আকবরের আমলের কথা জানি, আমরা জানি সম্রাট জাহাঙ্গীরের আমলের কথা। তখনও নীল চাষে সমৃদ্ধ ছিল এই দেশ। কিন্তু এই নীল চাষ এসে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি হয় ইস্ট ইন্ডিয়ান কোম্পানির আমলে। আমাদের এই নীল চাষের জন্য বিদ্রোহ পর্যন্ত করতে হয় এবং একসময় এই নীল চাষের বিলুপ্তি ঘটে। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি বাংলাদেশে আবারও নতুন করে নীল চাষ হচ্ছে, উৎপাদন হচ্ছে নীল রঞ্জক হিসেবে। নীল কুঠিয়ালরা উচ্চ লাভের আশায় সাধারণ কৃষকদের ধানি জমিতে জোর করে নীল চাষ করায় অত্যাচারিত চাষিরা নীল বিদ্রোহে অংশ নেয়। ইংরেজ আমলেই ঐতিহ্যবাহী নীল শিল্প বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রায় 150 বছর পর আবার ঐতিহ্যবাহী নীল চাষে এগিয়ে আসছেন রংপুর অঞ্চলের অনেক সাধারণ চাষী। আগ্রহী হওয়ার পেছনে কাজ করছে রংপুর অঞ্চলে নতুন করে নীল শিল্প গড়ে ওঠা। ইংরেজ আমলে নীল চাষ ও নীল শিল্প বিলুপ্ত হবার পরও রংপুর অঞ্চলের চাষিরা তাদের ক্ষেতের জৈব সার ও লাকড়ির প্রয়োজনে নীল চাষ করতেন। নীল গাছকে রংপুর অঞ্চলের চাষিরা মাল গাছ বলেও অভিহিত করেন। মাল গাছ বা নীল গাছ পরিপক্ক হয়ে ওঠার পর শিকড় সহ উঠিয়ে নেন চাষিরা। শিকড় লাকড়ি এবং জৈব সারের কাজে ব্যবহৃত হয়। তাছাড়া জমিতেও আগাছা থাকে না। শিকড় সহ উপড়ানোর পর নীল গাছকে রোদে শুকানোর জন্য বেশ কয়েকদিন রাখতে হয়। কাজের অবসরেই চাষিরা নীল গাছ শুকানোতে সময় দিয়ে থাকেন। এর জন্য বেশি সময় ব্যয় করতে হয় না। নীল গাছ বা মাল গাছ জমিতেই রোদে শুকানোর পর চাষিরা আটি বেঁধে বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে যান। নীল গাছ সাধারণত 5-6 ফুট লম্বা হয়ে থাকে। পাতা খুব ছোট ও সরু। পাতাগুলো ঘন সবুজ রঙের। নীল চাষ করতে হয় বেলে দোআঁশ মাটিতে। চৈত্র মাসে বীজ বপন করতে হয়। নীল তৈরির উপযোগী পাতা সংগ্রহের জন্য
বীজ বুনার পর 2 মাস অপেক্ষা করতে হয়। নীল গাছ পরিপক্ক হলে 3 বার পাতা সংগ্রহ করা চলে। নীল গাছ 5-6 ফুট উঁচু হওয়ার সময় প্রথমবারের মতো ছোট ছোট ডাল কেটে পাতা সংগ্রহ করতে হয়। দ্বিতীয়বার পাতা সংগ্রহ করা হয় প্রথমবার পাতা সংগ্রহের 15-20 দিন পর। তৃতীয়বার নীল গাছের পাতা সংগ্রহ করা হয় গাছ জন্মাবার 120 দিনের মধ্যে। আপনার নাম কি? আমার নাম সোনাবাবু। আপনাদের এই অঞ্চলে নতুন করে আমরা নীল চাষ এবং নীল উৎপাদন হতে দেখছি, তো নীল চাষীদের আরো কিভাবে উদ্বুদ্ধ করা যায় বলে মনে করেন? উদ্বুদ্ধ করা যায় তাদের, যদি আমরা যেভাবে নীল পাতাটা নিচ্ছি তাদের কাছ থেকে নিয়ে, তারা পয়সা পাচ্ছে, 3 কাটা দিচ্ছে এবং এর মধ্যে তারা লাভবান হচ্ছে। আর গাছটা খড়ি করার জন্য করতেছে, পাতাটা পাতাটা হচ্ছে আপনার সারের জন্য করতেছে। এটাতে আমরা মানুষকে সচেতন করতেছি, করিয়ে বেশি করে করুক, আরো তারা করলে দেশেরও উপকার হবে, আমাদেরও ব্যক্তিগতভাবে উপকার হবে। এই জন্য আমরা এটার উপর মানুষকে খুব সচেতনতাভাবে বাড়াচ্ছি যে দেশে গাছও বাঁচবে, জ্বালানিটাও হবে। নীল গাছের পাতা সংগ্রহ করে নেবার পর নীল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেজি মাপের হিসেবে পাতা মেপে নেন। নীল গাছের পাতা মাপা হয়ে গেলে আঁটি বাঁধা নীল গাছের পাতা শ্রমিকরা একে একে নিয়ে যান বিশেষ পাত্রে রাখার জন্য। আঁটি বাঁধা নীল গাছের পাতা সারিবদ্ধভাবে একাধিক চৌবাচ্চায় রাখা হয়। মঙ্গা পীড়িত অঞ্চল বলে খ্যাত বৃহত্তর রংপুর জেলা, এই জেলায় এখনো বিভিন্ন জায়গায় মঙ্গার উপদ্রব রয়েছে এবং এই মঙ্গা উপদ্রুত এলাকায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে। আর তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এই রংপুর অঞ্চলে গড়ে উঠেছে নীল উৎপাদন কেন্দ্র। এই নীল উৎপাদন কেন্দ্র গড়ে ওঠার পেছনে বেশ কয়েকজন পরিশ্রমী তরুণ রয়েছেন। এই তরুণেরা এগিয়ে এসেছেন আর এসব প্রতিষ্ঠানে কাজ করছেন মঙ্গা পীড়িত এলাকার বহু মহিলারা। এসব মহিলারা মূলত পরের বাড়িতে কাজ করতেন, কিন্তু এখন তারা এই নীল উৎপাদন কেন্দ্রে কাজ করে খেটে খাচ্ছেন। কথা বলছি তাদেরই একজনের সঙ্গে। আপনার নাম কি? মোসাম্মদ আরজিনা বেগম। এই যে নীল উৎপাদন কেন্দ্র, এখানে আপনারা কতজন মহিলা কাজ করেন? 20 জন থেকে 22 জন। তো আপনারা এখানে টাকাটা কিভাবে পান? রোজ হিসাবে, মানে কাজ হিসেবে পাই বা দিন হিসেবে পাই। কত করে পান? 50 থেকে 60 টাকা পর্যন্ত পাই। তো মোটামুটি এই টাকা কি সংসার অনেকটা কাজে লাগে তো নাকি? অনেকটা কাজে লাগে। এর আগে কি কাজ করতেন? মানুষের বাড়িতে কাজ করছি, এখন নীল কোম্পানিতে কাজ করি। আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 5টি, 3টি ছেলে আর 2টি মেয়ে। এরা কি লেখাপড়া করে? জি, লেখাপড়া করে। আপনার স্বামী কি কাজ করেন? ভ্যান চালায়। আপনার নাম কি? ভারতী। আপনি কতদিন ধরে এই নীল উৎপাদন কেন্দ্রে কাজ করছেন? এই বছর 3 থাকি। আপনি এখানে প্রতিদিন কত টাকা করে পান? এই 50-60 টাকা। আপনি এর আগে কি কাজ করতেন? কৃষি কাজ করি মানুষের বাড়িতে কৃষি কাজ করতেন। আর এখন তো আর কৃষি কাজ করতে হয় না, না এখন এই নীল উৎপাদন কেন্দ্রে কাজ করেন। হয়। আপনার ছেলে মেয়ে কজন? 2টা ছেলে মেয়ে নেই। ওরা কি লেখাপড়া করে? করে। আপনার স্বামী কি কাজ করেন? কৃষি কাজ করে।
তাজা ও শুকনো পাতা থেকে রঞ্জক নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি ধাপে কাজ করতে হয়। পাথরের তৈরি বা প্লাস্টিকের তৈরি বড় বড় জোড়া জোড়া হাউস বা চৌবাচ্চা এমনভাবে স্থাপন করা হয় যে একটি থাকে উপরে এবং আরেকটি থাকে নিচে। সদ্য কাটা নীলগাছের ছোট ছোট ডাল সহ পাতা রাখা হয় উপরের চৌবাচ্চায়। পাতা রাখার পর চৌবাচ্চায় পানি ঢালতে হয় যাতে পানিতে ভিজানো থাকে নীল গাছের পাতা। পানি সাধারণত 5-6 ইঞ্চি উচ্চতা পরিমাণে ঢালা হয়। এই অবস্থায় চৌবাচ্চার পানিতে ডোবানো নীল গাছের পাতা রেখে দেয়া হয় 12 ঘণ্টা পর্যন্ত। 12 ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখার পর পানি মিশ্রিত পাতার তরল সবুজ হয়ে ওঠে, আর হালকা সবুজ রং ধারণ করা তরল উঁচু স্থানে রাখা চৌবাচ্চার নিচেই রাখা আরেকটি চৌবাচ্চা বা পাত্রে ঢালা হয়। নীলকুঠিয়ালদের অত্যাচারে একসময় আমাদের নীল চাষ এবং নীল উৎপাদন বন্ধ ছিল। নতুন করে আমাদের এই শিল্পের সম্ভাবনা দেখায় অনেকেই এগিয়ে আসছেন। কথা বলছি তাদের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম অনিল কুমার রায়। এখানে তো আমরা দেখলাম যে নীল চাষ হচ্ছে এবং নীল উৎপাদন হচ্ছে। এই নীল উৎপাদনের ব্যাপারে আপনার আগ্রহটা কিভাবে কাজ করেছে? আমাদের এই অঞ্চলে যেটা ইন্ডিগো বলা হয়, যেটাকে মাল নামে পরিচিত যে পণ্যটা, এটা আমাদের যদিও নীল আমাদের চাষ না কেউ ছিল না, তারপরে এটা অটোমেটিকলি এখানকার জনগণ এটা উদ্বুদ্ধ হয়ে চাষ করতেই থাকে। উদ্দেশ্য হল মাল খড়ি হিসাবে এই যে পাতাটা সার হিসেবে ব্যবহার করতো। তো এখন এমসিসি নামে একটা অর্গানাইজেশন সংস্থা আমাদের এখানে আসলো, আমাদের এই সংগঠনের মাধ্যমে তারা আসে আমাদের এটা বললো যে আপনারা এটা কাজ করলে আমাদের কিছু আপনারা লাভবান হবে, আমরা কিছু লাভবান হবো। তখন আমরা এটার প্রতি একটা ঝুঁকি নিলাম। তাই এটা কাজ করতে দেখলাম যে তার পাতাটা আমরা নিচ্ছি এবং তার যে গাছটা এটা খড়ি হিসেবে ব্যবহার হচ্ছে, তাতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, আর যাতে আমরা চাষ করি আসতেছি। এর ফলে আমাদের একটা দেখা গেল যে আমাদের কর্মসংস্থান হচ্ছে, আমরা কিছু অর্থনৈতিক সাহায্য পাচ্ছি। আর এই ব্যাপারে যদি আমার সরকার বা কোনো বিত্তমান ব্যক্তি আমাদের আর্থিক সহযোগিতা করতেন, যেটা আমরা ব্যাপকভাবে চাষ করতে পারতাম এবং ব্যাপকভাবে অর্থনৈতিক উন্নতি করতে পারতাম। নতুন করে রাখা চৌবাচ্চা বা পাত্রের পানি 30 মিনিট বাঁশের তৈরি ঝাঁপের সাহায্যে ঝাঁকাতে হয়। ঝাঁকানোর ফলে চৌবাচ্চায় প্রচুর ফেনার সৃষ্টি হয়। এই পর্যায়ে ব্যবহার করা হয়। চৌবাচ্চার কাছাকাছি রাখা হয় অনেকগুলো বাঁশের ঘন বেতের তৈরি ঝুড়ি। ঝুড়িতে বিছিয়ে রাখা হয় মোটা পরতের কাপড়। ফেনা সৃষ্টি হওয়া পাতার তরল চৌবাচ্চা থেকে বালতির সাহায্যে ঝুড়িতে বিছানো কাপড়ে রাখা হয়। এই অবস্থায় কাপড় পাতা বাঁশের ঝুড়িতে নীলের পাতার তরল 24 ঘণ্টা রাখা হয়। তারপর নীল উৎপাদন কেন্দ্রের কর্মীরা উপরের স্তরের নীল বর্ণ ধারণ করা পানি আলাদা ঝুড়িতে রেখে দেন। ঝুড়িতে পাতা কাপড়ের গায়ে 24 ঘণ্টায় যে স্তরটি লেগে থাকে তা চামচের সাহায্যে চেঁচে চেঁচে একটা পাত্রে রাখা হয়, যা নীল তরলেরই ঘন একটা অংশ। ঝুড়ির ভেতর পেতে রাখা কাপড়ের গা থেকে সংগ্রহ করা তরল নীল কোনো পাত্রে ঢেলে রোদে শুকাতে হয়। দুদিন রোদে শুকানোর পর দানাদার বা গুটি গুটি রঞ্জক নীলে পরিণত হয়। রংপুর অঞ্চলের নীল চাষীদের উৎসাহিত করার অভিপ্রায়ে এ অঞ্চলেরই তরুণ উদ্যোক্তা যিনি নীল উৎপাদন করছেন, কথা বলছি তার সঙ্গে। আপনার নাম কি? নিখিল রায়।
আপনি কিভাবে এই নীল উৎপাদনে উৎসাহিত হলেন? আমাদের এই এলাকায় এই গাছগুলো আগের থেকে হতো, এটাকে মানুষ খড়ি হিসেবে ব্যবহার করত, আর এর পাতার থেকে যে এই মূল্যবান নীলটা হয় এটা জানতো না। পরে এটা আমরা এমটিসি নামক একটি অর্গানাইজেশনের সহযোগিতা এটা জানলাম যে এখান থেকে নীল হয়, তখন থেকে এটা আমরা এখানে নীল উৎপাদন শুরু করি এবং এটা মার্কেটিং করতেছি। নীলের যে একটি বাজার, এই বাজারটা মূলত কোথায় আপনাদের? আমাদের এই বাজারটা হচ্ছে ঢাকার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। তো এই বাজারের সম্ভাবনা আছে মনে করেন? হ্যাঁ, এটার বিশাল সম্ভাবনা আছে বলে আমি মনে করি, কারণ প্রাকৃতিক ডাইং যেটা করা হয় সেক্ষেত্রে এই নীলের চাহিদা অপরিসীম, এটা ছাড়া এটা করা সম্ভব না, এবং এটার কালারটাও খুব ভালো কালারের হয়। আপনি এই নীলটা বিক্রি করেন কি হিসাবে? আমরা নীলটা বিক্রি করি কেজি হিসাবে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। তো 1 কেজি যে নীল আপনারা উৎপাদন করেন, বিক্রি করেন 1500-র মতো, তো এই 1 কেজি নীল উৎপাদন করতে আপনাদের খরচ কেমন পড়ে? আমাদের খরচ পড়ে 800 থেকে 900 টাকার মতো। আপনাদের অঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বলা চলে। তা আপনার এখানে আপনার যে উৎপাদন কেন্দ্রটি, এখানে আমরা অনেক মহিলাকে কাজ করতে দেখেছি। তো তারা তো বিভিন্ন বাড়িতে বা গৃহস্থ বাড়িতে কাজ করতেন, এখন তারা এই কেন্দ্রে কাজ করছেন। তো আপনার এখানে কি আরো শ্রমিকের সম্ভাবনা আছে কি বলে কি মনে করেন? আমাদের এই রংপুর মঙ্গা কবলিত এলাকায় এই নীল চাষ করে এই অঞ্চলের মঙ্গা দূর করা সম্ভব, আর এতে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। এই কর্মসংস্থানের ফলে তারা এখন দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারছে। রোদে শুকানো দানাদার নীল গ্রাইন্ডিং মেশিনে দেওয়ার পর দানাদার নীল মিহি গুঁড়া নীলে পরিণত হয়। দানাদার নীল মিহি গুঁড়া করার সময় মেশিনে বসা নীল উৎপাদন কর্মী নীলের গ্যাস ও ছড়ানো ছিটানো নীলের গুঁড়ার গ্যাস থেকে আত্মরক্ষার জন্য ছোট্ট একটা ত্রিপল দিয়ে ঘরের মতো একটা তৈরি করে নেন। মিহি গুঁড়া নীল প্যাকেট ভর্তি করে বাজারজাত করা হচ্ছে। সময়ের বিবর্তনের সাথে সাথে অনেক ঐতিহ্যবাহী পেশাজীবীর বিলুপ্তি ঘটেছে, আবার নতুন নতুন পেশার সৃষ্টি হচ্ছে। আমাদের নীল চাষ এবং নীল উৎপাদন মূলত ঐতিহ্যবাহী পেশা এবং পেশার মানুষেরাই কাজ করতেন, কিন্তু এই পেশাটি বিশেষ যে কারণে বিলুপ্তি ঘটে তা আমাদের সকলের জানা। ইতিহাস খ্যাত সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের নীল চাষের উপর নানান ধরনের নীল কুঠিয়ালদের যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের ফলে একসময় এই চাষের বিলুপ্তি ঘটে, উৎপাদনেরও বিলুপ্তি ঘটে। কিন্তু এই নীল চাষের এবং নীল উৎপাদনের নতুন করে সম্ভাবনা দেখা দেওয়ায় আমাদের এই বৃহত্তর রংপুর অঞ্চলের অনেক পেশাজীবী এগিয়ে আসছেন এই পেশার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। পাশাপাশি এগিয়ে আসছেন নীল উৎপাদনের নতুন করে নতুন পেশার মানুষ। দর্শক মণ্ডলী, আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।